প্রচন্ড চাপের মুখেই হার মানছেন সেনাপ্রধান। সাত সকালেই নাকি তিনি বাংলাদেশ ছেড়েছেন। এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু গোপনে কিন্তু দেশ ছাড়ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকার যে ভারতের দালাল সেটা আর প্রমাণের অপেক্ষা রাখে না। আজকের আলোচনা মনে করবেন তারই একটা দ্বিতীয় পর্ব। সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। ডক্টর ইউনূস সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান। ডক্টর ইউনূসের সঙ্গে বিতর্কের জেরে এবার কিন্তু দেশ ছেড়ে পালালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু সেনাপ্রধানের ভারতপন্থী মনোভাব একেবারে তোলপাড় করে দিয়েছে দেশের রাজনীতির পরিস্থিতি। কে বলছেন সেনাপ্রধান আবারও হাসিনাকে ফিরিয়ে আনতে এসব চক্রান্ত করছে। এছাড়াও দেশি বিদেশি মিডিয়াগুলোতে কিন্তু এ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে, কারণ সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে কিন্তু স্পষ্ট আওয়ামী লীগের গন্ধ পাওয়া গেছে। তবে এবার সব ছাপিয়ে দেশ ছাড়লেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু কোথায় গেলেন তিনি? হ্যাঁ দর্শক, এটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। ওয়াকারুজ্জামানের পদত্যাগের দাবি করে তোমাদের রাস্তায় নামতে হবে। ওয়াকারের বক্তব্য পুরোটাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাগ গলিয়েছেন এবং অনেক কথা বলেছেন যেগুলো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সে দেশের সেনা অফিসার বা সামরিক বিভাগের কোন অফিসার যদি এ ধরনের কথা বলতো তার চাকরি চলে যেত এবং তার জেল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশে তো ব্যাপারটা উল্টো। সরকারই তো চালাচ্ছে ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল। যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন। বাংলাদেশে একটা প্রচ্ছন্নভাবে একটা ভারতপন্থী সরকার ডক্টর ইউনূসের নামে দেশ শাসন করছে এবং তারাই দাবার ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুলাংশে তারা সফল হয়েছে। আজ আমি নিজের কথা বলবো না, আমি আজ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কস, অবসরপ্রাপ্ত জেনারেল, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক করেন পর্যালোচক তিনজনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ, আর পরে একটা সাবটাইটেল করেছে মিলিটারি টেক ওভার ইন বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন। বাংলাদেশে কি সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে? তবে এখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর, তারপরে বাংলাদেশের আগে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিলেন ভিনা সিকরি এবং একজন সংবাদ পর্যালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মুজিব, এই তিনজন একটা আলোচনা করেছেন 28শে ফেব্রুয়ারি। আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্লোরিফাই করা। ওয়াকারুজ্জামান একজন ভালো মানুষ, দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, ডক্টর ইউনূসের মতন নন এবং একজন ধর্মনিরপেক্ষ, একজন সচেতন ব্যক্তি যাকে ভারত খুব পছন্দ করে। তো আমি যেটা আগে আমার আলোচনায় যেটা পরশুদিন বলেছি যে জেনারেল ওয়াকার যে ভারতের দালাল, সেটা প্রমাণের অপেক্ষা রাখে না যে ভারত জেনারেল ওয়াকারকে
হাসিনার বিকল্প হিসাবে চায়। হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার, এটাই তাদের মূল প্ল্যানিং, মূল বক্তব্য। লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর একজন প্রচন্ড হিন্দুত্ববাদী, বাংলাদেশ, পাকিস্তান ও চীন বিরোধী। তিনি জেনারেল ওয়াকারুজ্জামানের ভূয়সী প্রশংসা করছেন। তিনি বলছেন, ওয়াকারুজ্জামান যে বক্তৃতায় বলেছেন, I had enough for the last 7 months, ওয়াকার বলেছেন। এবং উনি যে ডক্টর ইউনূস সরকারকে এবং জাতিকে নাকি সতর্ক করেছেন, এই কথাগুলো ওয়াকারুজ্জামানের বক্তব্যের একটা অংশ সেখানে তুলে ধরা হলো। ইউনূস সরকার কোনো খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন না এবং নির্বাচন না দিয়ে তিনি রিফর্মস করতে চান। উনি বলছেন, হিনা সিকরি বলছেন সেটা সম্ভব নয়, সেটা ব্যাকফায়ার করবে। রিফর্মস বা সংস্কার কেবলমাত্র একটা নির্বাচিত সরকার করতে পারে। বাংলাদেশেও কিন্তু অনেকেই অতি শীঘ্রই নির্বাচনের কথা বলছেন এবং ওয়াকারুজ্জামানও তার বক্তৃতায় বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তার এই বলার অধিকার কে দিল? এটা একটা অনধিকার চর্চা, একটা বেআইনি কাজ করেছে হাসিনার জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক, তাকেই হিনা সিকরি এবং ভারতীয় জেনারেল রবিশঙ্কর খুব প্রশংসা করছে। এবং হিনা সিকরি বলছেন পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের প্রচন্ড ভালো সম্পর্ক। ISI জেনারেলরা এখন বাংলাদেশে আসছে এবং হিনা সিকরি যখন খালেদার দ্বিতীয় টার্মে এখানে অ্যাম্বাসেডর হাই কমিশনার ছিলেন, বলছেন অবস্থা সেই 2001 থেকে 2006 সালের মতো। জামাত, ISI এরাই এখন বাংলাদেশ চালাচ্ছে যেভাবে খালেদার দ্বিতীয় টার্মে তারা চালিয়েছিল। এবং মিলিটারি এখন সরকারের উপরে প্রচন্ড চাপ দিচ্ছে। হিনা সিকরি বলতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে এবং এই সামরিক অভ্যুত্থানটাকে তারা ওয়েলকাম করবে, তারা এটাকে একটা ভালো কাজ বলে গণ্য করবেন। এটা হিনা সিকরির বক্তব্যে পরিষ্কার। এবং রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল রবিশঙ্কর তিনি বলছেন বাংলাদেশে একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি এবং তিনি ওয়াকারুজ্জামানকে খুব বাহবা দিচ্ছেন, খুবই প্রশংসা করছেন যে উনি খুবই যুক্তিসম্মত কথা বলেন, খুবই বিবেচক এবং তিনি বহু লোকের জীবন রক্ষা করেছেন। এবং তিনি এখন বক্তব্য দিচ্ছেন কেননা ডক্টর ইউনূস তার যে কাজ সে কাজ করছেন না, সেই কাজ এখন জেনারেল ওয়াকারুজ্জামান করবেন, এটাই বলছেন জেনারেল রবিশঙ্কর। এবং ওয়াকার হয়তোবা নেক্সট জিয়াউর রহমান বা জেনারেল এরশাদ হিসাবে এখানে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হবে। মানে তারা কায়মনো বাক্যে তারা বলে যাচ্ছে ইউনূস সরকার ফেল করেছে, বাংলাদেশ ইসলামী জঙ্গি রাষ্ট্র এবং এখানে ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করবেন, এটা সময়ের ব্যাপার মাত্র। রাজা মুজিব নামে একজন মুসলমান ভারতীয় কলামিস্ট, সাংবাদিক, তিনি বলছেন I won't be surprised if a coup takes place tomorrow. আগামীকাল যদি বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটে তাহলে আমি অবাক হব না। হয়তোবা জেনারেল ফজলুর রহমান অথবা 9th ডিভিশন, যেটাকে উনি 9th ব্রিগেড বলছেন, 9th ডিভিশনকে বলছেন কু ডিভিশন, যারা কু করে তারা খুবই সক্রিয় এবং আর্মি এখন টেক ওভার করবে এবং না করলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে। এই গৃহযুদ্ধ বন্ধ করতে হলে জেনারেল ওয়াকারকে সামরিক অভ্যুত্থান ঘটাতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই তথ্যটা কিন্তু খুব জরুরি এবং আমাদের জন্য আশঙ্কার কারণ। রাজা মুজিব বলছেন যে ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই, ভালো সম্পর্ক না, তবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভালো সম্পর্ক রয়েছে, দে আর ইন টাচ। মানে জেনারেল ওয়াকার এবং জেনারেল দ্বিবেদী তারা
পরস্পরের সঙ্গে কথা বলছেন, যোগাযোগ রাখছেন। এই তথ্যটা কিন্তু আমরা বাংলাদেশের মিডিয়াতে দেখি না। এটাই আজকের বক্তব্যের অন্যতম প্রধান বক্তব্য, যে জেনারেল ওয়াকারকে তারা প্রশংসা করছেন ইউনূস সরকারের বিরোধিতা করার জন্য, কেননা ইউনূস সরকার ইসলামী জঙ্গিদের সরকার, এটাই তাদের মত, এবং চীন এবং পাকিস্তানপন্থী সরকার। একমাত্র ভরসার স্থল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, এবং তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে। কেননা পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকার যে যোগাযোগ বৃদ্ধি করছেন, পাকিস্তানের মাধ্যমেই কিন্তু চীন বাংলাদেশে ঢুকে পড়বে আরো বড় আকারে, এবং তারা ভারতের জন্য একটা থ্রেট হবে। এদিকে আমরা ভিনা সিকরি বলছেন, এই জুলাই আগস্ট মাসে যেটা হলো সেটা কোনো বিপ্লব নয়, কোনো গণ অভ্যুত্থানও নয়। এটা কি? এটা হচ্ছে একটা প্ল্যান্ড আপরাইজিং। চীন এবং পাকিস্তানের এবং ইসলামী জঙ্গিদের পরিকল্পনায় একটা পরিকল্পিত আপরাইজিং। এটা কোনো বিদ্রোহ নয়, বিপ্লব নয়, এটা কোনো গণ অভ্যুত্থান নয়। এবং ভিনা সিকরি বলছেন র্যাডিক্যাল ইসলাম বাড়ছে, এবং উনি একই কথা বলছেন আর্মি টু আর্মি ডায়ালগ বৃদ্ধি পাচ্ছে, যেটা রাজা মুজিবও বলেছেন, ভিনা সিকরিও বলছেন। ভিনা সিকরি আরো বলছেন যে বাংলাদেশে যা কিছু ঘটছে সবকিছু ঘটছে গণতন্ত্রের নামে, অল ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। কিন্তু জনগণ নাকি বলছে আমরা আগেই ভালো ছিলাম, হাসিনার আমলেই ভালো ছিলাম, এটাই নাকি বাংলাদেশের সাধারণ জনগণের মুখের কথা। এই ধরনের উদ্ভট মিথ্যা অপপ্রচারণার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যেহেতু ভারতের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক আছে, এটাই এখানে উঠে আসছে। মূল বিষয় ওটাই যে ঘাবড়ানোর কিছু নেই, বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটবে, এবং সেটা ইসলামপন্থী চীন এবং পাকিস্তানপন্থী দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত একটা ওয়ার্থলেস সরকারকে সরিয়ে জেনারেল ওয়াকার ক্ষমতায় বসবেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবেন, যাতে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলো শান্তিতে থাকতে পারে। এবং এদিক দিয়ে তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন যে ওয়াকারুজ্জামান ভালো মানুষ এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছেন। সুতরাং তাদের কথা মতো আমরা যে কোনো দিন জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটা ভারতপন্থী সামরিক অভ্যুত্থান হবে, এই কথাটাই শুনতে পাচ্ছি। এমত অবস্থায় কি করা দরকার? কোমর ভাঙা ইউনূস সরকার কি করা উচিত? তাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে ভারতপন্থীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা যেন সরকার করেন, এটাই আমার বক্তব্য। তবে এটা এই সরকার করবে বলে মনে হয় না। ভারতীয়দের প্রভাব এখানে অনেক, এবং সরকার ভার্চুয়ালি তিনজনের সরকার, শাহাবুদ্দিন চুপ্পু, ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল। এখন ছাত্র জনতা যারা নতুন দল করেছ, তোমাদের এখন নিজেদের ভিতরে সংহতি সৃষ্টি করতে হবে। ডক্টর ইউনূস সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান। হ্যাঁ, সেনা মানে ইউনূস খুব ক্ষুব্ধভাবে কথা বলেছে জেনারেল ওয়াকারের সাথে এবং ওয়াকারকে পদত্যাগ করতে বলেছে। জেনারেল ওয়াকার অবশ্য তিনি কোনো উত্তর দেননি এবং তিনি চলে এসেছেন। তো এখন এই অবস্থায় জেনারেল ওয়াকারের সামনে আসলে দুটো পথ খোলা আছে। একটা হলো যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, আর একটা হলো যে তিনি পদত্যাগ না করে যাতে দেশে তো একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং দেশের বর্তমানে যে অবস্থা
এর একটা দায় কিন্তু জেনারেল ওয়াকারকেও বহন করতে হবে। তিনি দায় এড়াতে পারেন না, কিন্তু কারণ 5ই অগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর জানমালের হেফাজতের দায়িত্ব তিনি নেবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পরে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আর্মির যে ভূমিকা আমরা এক্সপেক্ট করি দেশবাসী হিসেবে সেটি কিন্তু আর্মি পালন করতে পারেনি, এবং তিনি বলছেন যে কেন আর্মিকে দোষারোপ করা হচ্ছে, আর্মির পর্যাপ্ত লোকবল নেই, এই ব্যাখ্যাগুলো কোনো কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করেন। সুতরাং তিনি এই অবস্থায় চলে যাবেন, নাকি তিনি যেখানে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে পুষিয়ে তিনি চেষ্টা করবেন যে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার, এই সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমি এর আগেও একবার বলেছি যে জাতির এই ক্রাইসিস মোমেন্টে জেনারেল ওয়াকারের সামনে একটা দারুণ সুযোগ এসেছে। তিনি কি এই সুযোগের সদ্ব্যবহার করে দেশবাসীর ভালো হয়, মঙ্গল হয়, এরকম একটা অবস্থান নেবেন, নাকি তিনি পদত্যাগ করে ব্যর্থতার দায়ভার নিয়ে চলে যাবেন এবং ডক্টর ইউনূসরা যারা বাংলাদেশকে ধ্বংসের একটা উন্মত্ততায় মেতেছেন তাদের হাতে বাংলাদেশকে আরো অনিরাপদ করে চলে যাবেন। সুতরাং আর পর্দার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের চাইতে জেনারেল ওয়াকার অনেক বেশি জানেন, কারণ জেনারেল ওয়াকার নিজে এই খেলার একটা বড় পার্ট। সুতরাং জেনারেল ওয়াকারের সামনে ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ আছে, তিনি করবেন কিনা এটা তার ব্যাপার, এবং দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে আছে, এবং তার পেছনে কিন্তু এখন দেশবাসীর এই প্রত্যাশার বাইরেও ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো কিন্তু কাজ করছে। আমি ক্যান্টনমেন্টে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে তাতে সিনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের সাথেই আছে, পাশেই আছে মোস্ট অফ দেম। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার কেন কোন স্টেপ ইন করছে না, বা কেন দেশবাসীর মঙ্গলার্থে তার দায়িত্ব বুঝে নিচ্ছে না, এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষজন কনফিউজড, যে আসলে জেনারেল ওয়াকার কি চাইছেন। তবে এটা আমি বলে দিই, জেনারেল ওয়াকারের যদি তিনি ব্যর্থ হন দেশবাসীর প্রত্যাশা পূরণে, এবং সেক্ষেত্রে ডক্টর ইউনূস তাকে তাড়িয়ে দেওয়ার যে কথা বলেছেন বা চেষ্টা করছেন, কারণ ডক্টর ইউনূস তো মরিয়া হয়ে গেছে। ডক্টর ইউনূস বুঝতে পারছে যে জুলাই আগস্টে তার পক্ষে যে দেশবাসীর সমর্থন ছিল, বাইডেন প্রশাসনের সমর্থন ছিল, সেই ইকুয়েশন গুলো এখন নাই। দেশবাসীও তার সাথে জুলাই আগস্টের মতো নেই, বাইডেন প্রশাসন তো নেই, এবং তিনি আমেরিকা এখন যাদের নিয়ে জুয়া খেলছেন, যাদের নিয়ে বাজি ধরেছেন, এই যে ওপেন ফাউন্ডেশনের সরোস এবং জুনিয়র সরোস, যে অ্যালেক্স সরোস, এদের সাথে নিয়ে আবার ওদিকে যাচ্ছেন স্টারলিংকের মাধ্যমে ইলন মাস্ককে কনভিন্স করতে। কিন্তু তিনি হয়তো জানেন না যে ইলন মাস্ক আর সরোস ফ্যামিলি এদের মধ্যে কিন্তু সাপে নেউলের সম্পর্ক। সুতরাং আর স্টারলিং দিয়েই আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে উইন করে ফেলবেন। এছাড়াও ডক্টর ইউনূস যেহেতু উনি পশ্চিমা কালচারে অভ্যস্ত এবং আমেরিকায় ওনার গ্রামীণ আমেরিকা আছে, উনি কিন্তু আমেরিকার প্রচুর ডলার ছিটাচ্ছে, ওনার গ্রামীণ আমেরিকা এবং বাংলাদেশ সরকারের টাকা। কয়েক বছরের মধ্যেই জামাত ইসলামের রাজনীতি শেষ হয়ে নতুন কিছু ঘটতে পারে। জামাত বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে জামাতের নিজেদের কারণে। তবে হ্যাঁ, আমাদের এই পরামর্শগুলো যদি নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তো বা টিকে যাবে। কিন্তু বর্তমানে জামাতের যে অ্যাপ্রোচ, তাতে কয়েক বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে। জামাত ধীরে 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 সংকুচিত হয়ে একেবারে মুসলিম লীগ টাইপের দল হয়ে যাবে, ছোট দল হয়ে যাবে। জামাতের যে এক্সপানশন এটা একেবারে থেমে যাবে, থমকে যাবে। জামাত শেষ হয়ে যাবে বলতে জামাতের গ্রোথ থমকে যাবে, সবাই বড় হয়ে যাবে আর জামাতের গ্রোথ থমকে যাবে, তাহলে তো জামাতের রাজনীতি এমনিতে শেষ হয়ে যাবে। জামাত সেই পথে হাঁটছে। অবাক হচ্ছেন? এটাই সত্য, আপনি বিশ্বাস করবেন। এতক্ষণ যে শুনলেন আপনি বিরক্ত, আপনি জামাত শিবির আশা করেন, কিন্তু একটু পরে আপনি জামাতের রোকন, আপনি জামাতের নেতা, আপনি আমার ওই বক্তব্য সমর্থন করবেন। মন দিয়ে শুনুন এবং অন্যকে শুনতে দিন। দর্শক, এই আলোচনা বুঝতে হলে কিছু থিওরি বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতির স্ট্রাকচার, কোয়ালিটি, সিস্টেম বুঝতে হবে। বাংলাদেশে এখন চলে পাওয়ার পলিটিক্স। বাংলাদেশ ইরান নয় যে সব দলই কোনো না কোনো ভাবে ধর্মভিত্তিক।
অথবা বাংলাদেশ চীন নয়, চীনে কিন্তু একটা দল না 8টার মতো দল আছে, কিন্তু সব দলই একই ধাঁচের দল। বাংলাদেশ এখানে পাওয়ার পলিটিক্স চলে, এখানে কাউকে ল্যাং মেরে ফেলে দিতে হয়, এখানে জোটের রাজনীতি, খেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালাগালি করে রাতে একসাথে মদ খাওয়া, এটাই বাংলাদেশের রাজনীতি চলে। মানে এটা দ্বারা বুঝিয়েছি যে এই বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নেই। আজকে আপনি যার শত্রু, কালকে আপনি তার মিত্র। যেমন দেখেন সহজ হিসাব, বিএনপি জামাত কি মিত্রতা, সে জিয়াউর রহমান আমল থেকে। এখন সেই বিএনপির কাছে জামাত সবচেয়ে খারাপ, জামাতের মতো খারাপ আওয়ামী লীগও না। অথচ খালেদা জিয়া কতটা ভালোবাসতেন তারেক রহমান, এক মায়ের পেটের দুই ভাই মনে করতেন ছাত্রদল শিবিরকে। মুহূর্তের মধ্যে সব হিসাব নিকাশ পাল্টে গেছে। এটা বাংলাদেশের রাজনীতি, এই থিওরি আপনাকে মাথায় রাখতে হবে। তা আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে থিওরি এটাই, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আপনি এই রাজনীতি টিকে থাকতে হলে আপনাকে এই যে খুলুসিয়াতের তথাকথিত সংজ্ঞা, হেকমতের তথাকথিত সংজ্ঞা, এটা পুনর্বিবেচনা করতে হবে, তাহলে আপনি টিকতে পারবেন না। আপনি পাওয়ার পলিটিক্স করবেন, কিন্তু আচার আচরণে হবেন আপনি হুজুর। আপনার কর্মীদেরকে কেতাব পড়াবেন বিপ্লবের, আর ভোটের মাঠে নামিয়ে দিবেন, আপনার কর্মীরা হবে ভণ্ড। এটা বাস্তবতা, সেটাই হচ্ছে। জায়গায় জায়গায় আমরা ভণ্ডামি দেখতে পাচ্ছি, কথা কাজে কোনো মিল নেই, শিখে একটা করে একটা। এই ক্রাইসিস গুলো জামাতকে সংকুচিত করে ফেলবে, ধ্বংস করবে। জামাত নিজেদের কারণে শেষ হয়ে যাবে, কোন শক্তি জামাতকে নিঃশেষ করতে পারবে না। এখন অনুকূল পরিবেশে এই সমস্যাগুলো প্রকট হয়, প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ে এই বিষয়গুলো আসে না। এজন্য হাসিনার নির্যাতনের মুখে কিন্তু জামাত আরো বড় হয়েছে, মুসলিম সিম্পেথি পেয়েছে। কিন্তু এখন এমন একটা অবস্থা, জামাত শিবিরের কর্মীরাই, পটেনশিয়াল কর্মীরা সবাই প্রচন্ড ক্ষুব্ধ সংগঠনের উপর, এবং এই জন্য ভিলেন হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। যে ডাক্তার শফিকুর রহমান জামাতকে ধ্বংস করে দিয়ে গেছে, দায়টা কিন্তু যাবে ডাক্তার শফিকুর রহমানের উপর। এই জন্য তাকে বলবো যে টাইমলি ডিসিশন নেন। দর্শক, কি ঘটবে এখন? তো দেখেন, জামাতের তো কোনো নতুন রিক্রুটমেন্ট নাই। জামাতকে আমি বলি চাঁদ, আর শিবির হচ্ছে সূর্য। মানে শিবিরের আলোতে জামাত আলোকিত, জামাতের নিজস্ব কোনো আলো নেই। এটা নতুন ভাবে কেউ জামাত করে না, শিবিরের লোকজন জামাত করে। যারা শিবির করে ছাত্র জীবনে, তাদের 30% জামাত করে, আর 70% কোন দল করে না, অথবা অন্য দল করে, অথবা চাকরি করে। এখন তারাও কোনো না কোনো ভাবে জামাতের শুভাকাঙ্ক্ষী থাকে। তবে অল্প কিছু আছে তারা জামাত বিরোধী হয়, যেমন এই মাহফুজ আব্দুল্লাহ, এরা একসময় জামাত করতো, শিবির করতো, কিন্তু এখন প্রচন্ড জামাত বিরোধী। তো এটা হচ্ছে বাস্তবতা দর্শক। এখন জামাত এখন যেটা করছে, তাতে যেটা হবে, ওই যে 30% যারা জামাতে যায় সাবেক শিবির, এই 30% থেকে এটা 2%, 1%-এ নেমে আসবে, আর তাতেই জামাত মুসলিম লীগের মতো সংকুচিত হয়ে যাবে। 30% জনশক্তি সাপ্লাই যদি 2%-এ নেমে আসে, তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন। এটাকেই বলছি আমি, আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে। কেন হয়ে যাবে? শিবিরের লোকজন অলরেডি সবাই লিখছে ফেসবুকে, সবার মধ্যে এটাই বাস্তবে এটা হবে। তারা জামাতে যাওয়াটা নিরাপদ মনে করছে না, কারণ জামাত তাদের ক্ষুদ্র স্বার্থে দলীয় রাজনীতিতে মানে একটা জগা খিচুড়ি, না পারছে পাওয়ার পলিটিক্স করতে, না পারছে ভোটের রাজনীতি করতে, আবার না পারছে তাদের আদর্শ ঠিক রাখতে। একটা মারাত্মক জগা খিচুড়ির মধ্যে পড়ে গেছে। এটাই ধ্বংসের একটা আলামত। দেখেন, শিবিরের লোকজন জামাতে যায়, জামাতের জন্য কিছু করলে জামাত এক পর্যায়ে তাকে অস্বীকার করে, ডিফেন্ড করে না। তাহলে ঝুঁকি নিয়ে তারা কেন জামাত করবে? তরুণ সম্ভাবনাময় এরা জামাত করা ছেড়ে দিবে। একটা ঘটনা আমি বলি, এরকম ঘটনা শত শত ঘটছে, সবগুলো সামনে আসছে না।
তাহলে আপনারা বুঝবেন যে আমি এতক্ষণ এই থিওরি অমুক তমুক কত কিছু পেঁচিয়ে আলোচনা করলাম, এর মর্মার্থ বুঝবেন। একটা খবর, চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের 2 কর্মী হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। গণপিটুনি নাটক সাজিয়ে আওয়ামী লীগ হত্যা করেছে এবং তারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা। এইটা সম্পর্কে খবর, গণপিটুনিতে নিহত 2 কর্মীর উপর ক্ষোভ ছিল জামাতেরও, জানাজায় যাননি বড় নেতারা। কর্মী স্বীকার করতে রাজি না বেশিরভাগ নেতা। জামাত করে আওয়ামী লীগের হাতে শহীদ হলো আর তাকে কর্মী স্বীকার করতেও রাজি না, তারা জানাজায়ও গেলেন না। চিন্তা করেন, তার জানাজায়ও জামাতের কোনো বড় নেতা গেলেন না। জামাত সাংগঠনিকভাবে জেলা মহানগর কোনো বিবৃতি দেয় না, কেন্দ্র বিবৃতি দিবে প্রশ্নে আসে না। আমিরে জামাত তো ওর চ্যাপ্টারই ক্লোজ করে দিয়েছেন মনে হয়, কেন্দ্রের কোনো বিবৃতি নেই। জামাত শিবিরের বড় বড় নেতা, জামাতের বড় বড় নেতার কোনো ফেসবুক পোস্ট নাই, কিচ্ছু নাই, সবাই চুপচাপ। জামাত কর্মী, তাতে কি হয়েছে? রোকন তো আর না, তাহলে তাদের রাজনীতিতে কি দেখেন? যদি রোকন হতো তাহলে ঠিকই আমিরে জামাত বিবৃতি দিতেন বা দৌড়িয়া জানাজা পড়তে যেতেন, শাহজাহান চৌধুরী যেতেন, আনোয়ার শামসুল ইসলাম যেতেন, মাওলানা শাহজাহান যেতেন। কিন্তু রোকন না, কর্মী। ওকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরেছে, এই ঝামেলা কাঁধে নিয়ে লাভ আছে? তো সংগঠনের বেশি ঝামেলা থাক, ও জামাতেই না, স্বীকার করার দরকার নাই। এই হচ্ছে অবস্থা। দর্শক, আপনি চিন্তা করেন, এটা যদি কোনো দলের চরিত্র হয় তাহলে সেই দল কি টেকে? এই জন্য প্রথমে আমি পাওয়ার পলিটিক্স এর থিওরিটা আপনাদের নিয়ে এসেছি, আপনাদেরকে বলেছি পাওয়ার পলিটিক্স এর এই যুগে এই দল টিকবে না। এটা আওয়ামী লীগের একটা প্রজেক্ট। এরপর কারণ আওয়ামী লীগ জানে যে হাসিনার পতন, যে আওয়ামী লীগকে ধ্বংস করার পেছনে শিবিরের ছেলেরা ভূমিকা রেখেছে। এজন্য এখন জামাতের কর্মীকে এভাবে পিটিয়ে হত্যা করেছে। এভাবে যদি চলতে থাকে, জামাতের থানা আমিরকে জুতা দিয়ে পিটিয়ে তারপরে গুলি করে চলে যাবে। দেখবেন যে কেউ জামাতের লোকজন, যাদের এলাকায় যাদের পাওয়ার টাওয়ার আছে, যারা রুখে দাঁড়াতে পারে, তারা ওই আমিরকে বাঁচাতে কেউ যাবে না। তারপর দেখবেন যে আমির জামাতকে পিটালেও কেউ যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা যে সংগঠনের পক্ষে মারামারি করলে তো সংগঠন তাকে অস্বীকার করে, তাকে কর্মী স্বীকার করতে তার জানাজায়ও যায় না। অথচ জামাত শিবির একসময় কি রাজনীতি করত, যে জামাত শিবিরের একজন সমর্থকের গায়ে হাত দিলে, আমি সহজভাবে বলি, গুলি করলে পাল্টা গুলি করার সক্ষমতা জামাত শিবির রাখত। এবং অনেক লোক ছিল যারা সন্ত্রাসী বা অস্ত্রবাজ এই টাইপের ছিল, যারা জামাতকে ভালোবাসতো, জামাতের পক্ষ হয়ে পাল্টা প্রতিরোধ করত। এই কারণেই কিন্তু জামাত এই পাওয়ার পলিটিক্সে টিকেছিল, নইলে জামাতের মতে আদর্শবাদী দল অনেক আগে হারিয়ে যেত। এই যে ছাত্র ইউনিয়ন কিন্তু একসময় প্রচন্ড প্রতাপশালী ছিল। এখন ছাত্র ইউনিয়ন ওই দেখেন, ছাত্র ইউনিয়নের কোনো ভ্যালু আছে কোথাও? জাস্ট কোন রকম একটা সংগঠন হিসেবে চলে। তো জামাতের অবস্থা হবে এরকম, পাওয়ার পলিটিক্স না করলে তাদের অবস্থা ওইরকম। যতই আপনি এখন বড় সংগঠন, জামাত এখন বড় সংগঠন, তো এর চাইতে বড়, জামাতের চাইতে বড় সংগঠন একসময় ছিল এই ছাত্র ইউনিয়ন, সিপিবিরা, জাসদ বড় সংগঠন ছিল। কিন্তু পাওয়ার পলিটিক্সের সক্ষমতা হারিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে, মানে এরা শেষ, এরা টিকতে পারবে না। বিএনপির লোকজন এই কিছুদিন পর দেখবেন যে নাগরিক পার্টির লোকজন যারা সাবেক শিবির, তারাই জামাত নেতাদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করে মাঠ দখল করবে, তারা রাজনীতি করবে তারা। এবং জামাত সবচেয়ে বড় ধাক্কাটা কিভাবে খাবে আমি এটা বলি, রাজনীতি কিভাবে শেষ হয়ে যাবে। শিবিরের সাবেক ছেলেরা আর একটা দল গঠন করবে, নাগরিক পার্টি তো আছেই, আর একটা দল গঠন করবে, আরো তো দল আছে, এবি পার্টি আছে, বিপ্লবী পরিষদ আছে, নাগরিক পার্টি, আরো একটা দল আসবে। তখন যারা শিবির করে তারা ওই নতুন 4টা দলে যে কোনো একটা দলে যাবে, জামাতে যাবে না। এই নতুন 4টা দলের মধ্যে যারা ভালো করতে পারবে পাওয়ার পলিটিক্সে, সেই দলে যাবে। তারপরে দেখবেন জামাতের মধ্যে যারা পটেনশিয়াল, যারা রাজনীতি করতে চায়, পাওয়ার পলিটিক্স যাদের হ্যাডম আছে, তারা সবাই ওই 4 দলের এক দল করবে, জামাত ইসলামী আর করবে না। আপনাদের এটা, এই ঘটনা অনেক জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ, সিলেটের কানাইঘাটে অভিযোগ এসেছে, জামাতের পক্ষে লেখালেখি করতে গিয়ে হত্যার হুমকির শিকার হয়, আর জামাত তাকে অস্বীকার করে পারলে
তিনি জামাতের না এটা বলে চলে যায় এরকম, অথচ জামাতের পক্ষে কাজ করতে গিয়ে এই বিপদে তিনি পড়েছেন। সিলেটে আপনারা দেখেছেন না, শিবিরের ছেলেদেরকে দোষী সাব্যস্ত করে তারা ফুলতলি পীর সাহেবের সাথে ভোটের রাজনীতি করতে চায়। পাওয়ার পলিটিক্স করে না জামাত, তারা এখানে হেকমত শিখায়। আবার দেখেন এইসব এই উল্টাপাল্টা ব্যাখ্যা এখন কেউ মানে না। যেমন জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় যে সমালোচনা করবো তার মধ্যে একটা হচ্ছে আনুগত্যের আয়াত হাদিসের অপব্যাখ্যা করে জামাত। তারা কর্মীদেরকে, রোকনদেরকে আনুগত্য শিখায়, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আনুগত্য ভাই করতে হবে, এটা ধর্মভিত্তিক দল না হলেও করতে হবে, এটা কোরআন হাদিসে না থাকলেও করতে হবে। আনুগত্য এটা শৃঙ্খলার জন্য জরুরি, এটা সব প্রতিষ্ঠানে আছে। কিন্তু আপনি কোরআন হাদিসের ভুলভাল ব্যাখ্যা করে আপনি আনুগত্য শিখান, এটা কিন্তু কর্মীরা এখন মানে না। এই জন্য বাস্তব কথা হচ্ছে এটা যে আপনি রোকন হারার যে হন, আপনার সংগঠন ভুল সিদ্ধান্ত নিলে আপনি তার বিরুদ্ধে যেতে পারবেন, আপনি পদত্যাগ করতে পারবেন, রোকনিয়ত ছেড়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এতে শরীয়তে কোনো বাধা নেই। আপনাকে শরীয়তের উল্টোপাল্টা ব্যাখ্যা শিখায় তারা, যেন আপনি রোকন হয়েছেন মানে আজ যেতে পারবেন না, সংগঠন ভুল করলেও সেটা মেনে নিতে হবে, সংগঠন বাইরে যেতে পারবেন, চাকরি থাকবে না। কারণ এটা এতদিন জামাতের রোকনরা কর্মীরা মানত, কারণ বিকল্প ছিল না। জামাত কোণঠাসা করে ফেললে সে শেষ, তার রাজনীতি শেষ। কিন্তু এখন বিকল্প আছে, এখন জামাত কোণঠাসা করলে সে যাবে নাগরিক পার্টিতে, সে যাবে আরো নতুন দল আসছে, সে যাবে বিপ্লবী পরিষদে। এভাবে এই দলগুলো শক্তিশালী হবে আর জামাত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই যে একটা ঘটনা, আসল ঘটনা এটাই, এই যে গণপিটুনিতে 2 জামাত কর্মী স্বীকার করতে রাজি না অধিকাংশ নেতারা, এবং জানাজায় যাননি বড় নেতারা। জাস্ট এতটুকু বললাম, এইটাই জামাতের ধ্বংসের কারণ হবে। ধীরে 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 পাওয়ার পলিটিক্সে তারা পিছিয়ে পড়ে। এই যে পাবনা সুজানগরে মার খেয়েছে, কিছু করতে পারেনি, আর বিএনপি মস্করা করেছে কি। আমরা বলি, আমাদেরকেও আবার জ্ঞান দিতে আসে, ভাই এত বললেন না। আমরা হুমকি ধামকি দিলে তাও আবার না, এটা সংগঠনের জন্য ভালো না, এরা সংগঠন বুঝে। এই জন্যই তো 84 বছরে ক্ষমতার ধারে কাছেও আসতে পারেননি। এই জন্যই জামাত থেকে দলে দলে লোকজন এখন অন্য দলে যায়। অতএব জামাতের প্রতি পরামর্শ, জামাতকে আমরা ভালোবাসি। জামাত সবচেয়ে সৎ লোকগুলো জামাতের শত ভুল ত্রুটি, 2-1টা কোরআন হাদিসের আয়াতের অপব্যাখ্যা করলেও জামাতের চাইতে ভালো কোনো ইসলামী দলও নাই, জামাতের চাইতে ভালো কোনো রাজনৈতিক দলও নেই। এই যুক্তিতে আমরা জামাত ইসলামীকে সমর্থন করি বা ভালোবাসি। কিন্তু এসব সাগলামি রাজনীতি করলে কাজ হবে না। জামাতকে সে গোলাম আজম নিজামী জমানায় ফিরে যেতে হবে, পাওয়ার পলিটিক্স করতে হবে। 90 দশকের শিবির যেটা করত, শিবিরে কিংবা জামাতের কর্মী রোকন লাগবে না, কর্মী কিংবা সমর্থকের গায়ে যদি কেউ হাত দেয় তার হাত ভেঙে দিতে হবে, তাকে গিরায় গিরায় পিটাতে হবে। বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হলে জামাত সিস্টেমের সাথে যাবে, এটা জায়েজ দলিল আছে। আপনার অনুমতি নিয়ে আল্লাহ ইসলামের প্রথম যে আঘাত কাফেরদের বিরুদ্ধে, সেটা আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে করা হয়নি, আল্লাহ রাসূল পরে সেটা লেজিটিমেট করেছিলেন। অতএব এইসব হুজুরগিরি রাজনীতি আমাদেরকে শিখাবেন না। আপনার এটা কোনো রাজনীতিই না। রাজনীতি করলে পাওয়ার পলিটিক্স করুন। জামাতের এক কর্মীর গায়ে হাত দিলে তার হাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে হবে না, এটা আমল করতে হবে, সবকিছু বলতে হয় না। এবং প্রতিপক্ষ যেন সবসময় এটা মাথায় থাকে, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসময় ছিল, যে শিবিরের একটা সমর্থকের গায়ে নখের টোকা দিলে ভাই আমার খবর আছে। এই ভয়টা যেন থাকে, আপনাকে টিকতে হবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। বিএনপি আপনাকে সমীহ করবে, আপনি এখন বড় দল, অথচ আপনাকে মানুষ তো উচ্চ তাচ্ছিল্য করে, আপনাকে লাথি গুঁতো দেয় কথায় কথায়, দেশের রাজনীতি করে। এটা সংশোধন করতে না পারলে যেই দল, আই হেট জামাত ইসলামী অন দিস ইস্যু, চট্টগ্রামের 2 শহীদকে জামাত অস্বীকার করছে, লাশ শনাক্ত করছে না, জানাজায় যায়নি। আমি ধিক্কার জানাই ডাক্তার শহীদুর রহমান, শাহজাহান চৌধুরী, আনাম শামসুল ইসলাম, মাওলানা শাহজাহানকে। কেন আপনারা জানাজায় যাননি? এমনকি থানা আমিরও যাননি।
থানার একজন নায়েব এমএলএ দিয়েছে, অথচ এত বড় একটা ঘটনা। উচিত ছিল এখানে আমিরে জামাত কথা বলবেন, আমিরে জামাত স্টেটমেন্ট দিবেন। চলতেছে তার ধারাবাহিকতায় এখানে জামাত মাধ্যমে যে বিষয় ঢাকায় বিক্ষোভ মিছিল করবে, হাজার হাজার লোক নিয়ে চট্টগ্রাম অচল করে দিবে ব্যক্তিগত গুণ মতামত এবং ওই আওয়ামী লীগ পান্ডাদের আত্মীয় স্বজনকে ধরে ধরে খুঁজে খুঁজে এদেরকে বাদ দিতে বসে ওই চেয়ারম্যান কোথায় আছে খুঁজে বের করে পাট তৈরি করে দিবে। উচিত ছিল এটা। এই কাজ যদি জামাত না করে দেখবেন আমরা কি বসে থাকবো? না।